নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত ধূসর বিষাদ উপন্যাসের প্রথম পর্ব। ভাস্বতী ভার গলায় বলল, চলে এলাম রে দাদা। অন্য সময় এ কথা বললে বাড়িতে একটা খুশির হাওয়া বয়ে যায়। ভাস্বতী আসবে, ছেলে মেয়ে নিয়ে কটা দিন কাটাবে, এ তো খুব আনন্দের খবর। কিন্তু আজকের ঘরটা কেমন থমথমে হয়ে গেল। বুঝিবা ভাস্বতীর স্বরেই তার আভাস ছিল। হিমানি শুয়েছিল, ধর্মর করে উঠে বসলেন। ভাস্কর আর রিনা মুখ চাওয়াচাই করছে। এমনকি পিকলু যে পিকলু, বুবলু মুনিয়াকে পেলে যে উচ্ছ্বাসে লাফাতে থাকে, সেও পিসিকে দেখে থতমত। ভাস্কর অবাক মুখে বলল, চলে এলাম মানে? চলে এলাম, এখানেই থাকবো পাকাপাকি। ভারী সুটকেসটাকে হিমানির ঘরের এক কোণে ঠেলে দিল ভাস্বতী। আঁচলে মুখ মুছে বলল, ওর সঙ্গে আর থাকা সম্ভব নয়। কি হয়েছে তোদের? হয়েছেটা কি? হিমানির স্বর দুলে গেল। কি বলবে ভাস্বতী? পৃথিবীর সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কের বনেদে কেন ঘুণ ধরে? কি প্রক্রিয়ায় তা একটু একটু করে ধ্বংসের মুখে এসে দাঁড়ায়, সেটা বোঝানো কি এতই সহজ? নিজেই কি সে বুঝেছে পুরোপুরি? তবু জবাব তো একটা দিতেই হয়, না দিলে ছাড়ার নেই, অন্তত এই মুহূর্তে। ভাস্বতী চশমার ব্রিজে আঙুল চাপল। বললাম তো, ওর সাথে ঘর করা অসম্ভব। ভাস্কর অসহিষ্ণু হল। কেন অসম্ভব সেটা বলবি তো? ও আর মানুষ নেই রে দাদা। একদিন পরে এটা কি একটা কথা হলো বুলু? রণজয় করেছে কি, খুলে বলবি তো? ভাস্বতী তখনই উত্তর দিল না। পায়ে পায়ে খাটে গিয়ে বসেছে। বিছানায় হিমানি এখন আধশোয়া। 60 পার হওয়ার পর থেকে পার্কিনসনে ভুগছেন। ইদানিং মাথাটাও কাঁপে। মেয়েকে দেখার পর থেকে তার কম্পন বেশ বেড়ে গেছে। এখনই মায়ের সামনে কাদা ঘাটাঘাটি কি না করলেই নয়। বুবলু মুনিয়াও সেই থেকে কাঠ হয়ে দাঁড়িয়ে। পিকলুর চোখ গোল গোল। ওদের সামনেও কি আলোচনাটা সমীচীন? তবে এও ঠিক, বুবলু মুনিয়ার কিছুই অজানা নেই। আজ না হোক কাল পিকলুও জেনে যাবে সব। কার কাছে কি গোপন করবে ভাস্বতী? তবু একটা সংকোচ আসছে। সংকোচ না সংস্কার? ভাস্বতী চাপা গলায় বলল, বলছি সব, একটু জিরোতে দে। বুবলু মুনিয়া, যাও তো পিকলু দাদার সঙ্গে গিয়ে খেলা করো। রিনাও যেন সচেতন হয়েছে এতক্ষণে। ব্যস্তভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমরা ও ঘরে যাও এখন। পিকলু, তোমার নতুন ক্যারাম বোর্ডটা বুবলু মুনিয়াকে দেখাও। বলতে বলতে ননদের দিকে ফিরেছে। ওদের কিছু খাইয়ে এনেছ? খেয়েছে। ট্যাক্সিতে ওঠার সময় দুজনকে দুটো টিফিন কেক কিনে দিয়েছিলাম। ও মা, শুধু টিফিন কেকে ওদের হয় নাকি? না না, ওদের খেতে দিই আগে। তুমিও তো নিশ্চয়ই। রিনা ঘর থেকে বেরিয়ে গেল। যাচ্ছে বাচ্চারাও, বড়দের দেখতে দেখতে। বুঝে গেছে এই রহস্যময় গোপনীয় আসরে তাদের স্থান নেই। দরজায় গিয়েও ছুটতে ফিরে এলো মুনিয়া। ভাস্বতীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। তারপরে বেরিয়ে গেল পায়ে পায়ে। ঘরের হাওয়া আরও ভারী হয়ে গেছে। রবিবারের সকাল। চৈত্রের সূর্য এখনো আকাশের কাঁধ ছোঁয়নি। ভাস্করদের পাইকপাড়ার বাড়ির দোতলায় আলো বাতাস খুব। তবু যেন এক গুমোট নেমেছে ঘরে। মৃদুমন্দ পবন থমকে আছে জানলার ওপারে। ভাস্বতীর বুকের কষ্টটা ফিরে আসছিল, শুধু নিজের জন্যে নয়, ছেলে মেয়েদের জন্যেও। বাবা মার লড়াই দেখে রাত ভোর সিটিয়েছিল মুনিয়া। ঘুমের মধ্যেও চমকে চমকে উঠেছে। বুবলুও কি কম ভয় পেয়েছে? না হলে বাপের অত ন্যাওটা ছেলে এক ডাকে ভাস্বতীর পিছন পিছন সুরসুর করে বেরিয়ে আসে। গোটা পথ একটাও কথা বলেনি বুবলু। আধখানা কেক লুকিয়ে ট্যাক্সির জানলা দিয়ে ফেলে দিল। কাকে লুকোস বুবলু? মাকে? বেচারা,
বেরোনোর আগে বাবাকে কি যেন বলতে গিয়েছিল বুবলু, বোধহয় যাচ্ছি বাবা, আসি বাবা ধরনের কিছু। কি বিশ্রী একটা হুঙ্কার ছাড়ল রণজয়, যেন ছেলে নয় রাস্তার নেড়ি কুকুরকে ঢিল মেরে খেদাচ্ছে। ছেলে মেয়ের উপরেও যার তিল মাত্র মায়া নেই, তাকে কি মানুষ বলা চলে? ভাস্কর মোড়া টেনে বসেছে, ঘাড় ঝুলিয়ে। মাঝে মাঝে দেখছে বোনকে, আবার মাথা নামাচ্ছে। উঠে পাশের ঘর থেকে দেশলাই সিগারেট নিয়ে এলো। হিমানির সামনেই ভাস্কর সিগারেট খায় আজকাল। সিগারেট ধরিয়ে ভাস্কর বলল, রণজয় কি করেছে তুই কিন্তু এখনো বললি না বুলু। কি বলি বলতো দাদা? ভাস্বতী লম্বা নিঃশ্বাস ফেলল। যা খুশি আরম্ভ করেছে এখন, নেশা করছে, চিৎকার গালিগালাজ, বাড়িটা পুরো বস্তি হয়ে গেছে। হিমানি সোজা হওয়ার চেষ্টা করলেন। কই, আগে তো কখনো এসব শুনিনি। এসব কি ঢেড়া পিটিয়ে বলার মতো কথা মা? বললেও কি তোমাদের ভালো লাগতো? মদ তো রণজয় আজকে নতুন খাচ্ছে না, ভাস্কর ঝপ করে বলে উঠল। হঠাৎ কি ঘটল যে? সবকিছুর তো একটা মাত্রা থাকে দাদা। আগে খেত 9 মাসে 6 মাসে, বন্ধু বান্ধবদের আড্ডায় গেল, পার্টিতে গেল, একটু আধটু খেয়ে এলো, ঠিক আছে। সে আর কোন বাড়িতেই বা না খায় আজকাল। আর চোখে একবার হিমানিকে দেখে নিল ভাস্বতী। কিন্তু বুবলুর বাবা যা শুরু করেছে তা একেবারে মাত্রা ছাড়া। রোজই প্রায় চুর হয়ে ফিরছে, এটা ভাঙছে ওটা ছুটছে, প্রতিদিন হল্লা মাতলামি, গায়ে পর্যন্ত হাত চালিয়ে দেয়। দেখ কালকে কিরকম মেরেছে দেখ, সর্বাঙ্গে আমার কালশিটে পড়ে গেছে। কি বলছিস কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রণজয় চিরকাল একটু খ্যাপাটে, কিন্তু ভাস্করে তবু যেন ঠিক প্রত্যয় হচ্ছে না। হঠাৎ এমনি সব শুরু করে দিল। ওর অফিসে কিছু কি প্রবলেম চলছে? ভাস্বতী ঈষৎ আহত হল। দাদার কথা শুনে মনে হয় যেন অফিসে কিছু গোলমাল চললেই রণজয়ের এ ধরনের আচরণ স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত হয়ে যায়। গোমরা মুখে বলল, না দাদা, তার অফিস দিব্যি চলছে। অত নেশা করে এলে কি আর মানুষ সেন্সে থাকে? তার উপরে এখন আবার নতুন বাতিক ধরেছে। নতুন কেন বলবো, আগেও ছিল, তবে এতটা ছিল না। ভাস্বতী আবার একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সন্দেহ বাতিক রে, সারাক্ষণ নোংরা নোংরা সন্দেহ মাথায় ঘুরছে। তুমি ওই ছেলেটার সঙ্গে কথা বলো কেন? ওর দিকে তাকিয়ে হাসলে কেন? অফিস থেকে ফিরতে এত রাত হলো কেন? রাহুলকে তো তোরা দেখেছিস, বুবলুর জন্মদিনে এসেছিল, খুব ক্যারিকেচার করছিল। তনুশ্রীর ভাই, আমার থেকে ছেলেটা কত ছোট, আমার ভাইয়ের মতো, তাকে নিয়ে পর্যন্ত কি ভাষায় যে কথা বলে তুই কল্পনা করতে পারবি না দাদা। ভাস্কর চুপ করে গেল। ভাবিত মুখ, বিস্মিত চোখ, কুঞ্চিত কপাল। হিমানিও নিঝুম, তার ধূসর চোখের মণি শঙ্কায় স্থির। রিনা ফিরেছে ঘরে। ননদ বরের সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে এসেছে। এমন দৃশ্য থেকে নিজেকে বিযুক্ত রাখা তার পক্ষে কঠিন। ক্ষণিকের নিস্তব্ধতাও তার পছন্দ নয়। দুঃখী দুঃখী মুখে বলে উঠল, তাহলে তোমার কি হবে বুলু? স্বামী স্ত্রীতে এমন হয়ই, হিমানি বললেন। কদিন বাদে মিটমাট হয়ে যাবে, তখন চলে যাবে। না মা, আমি এখন থেকে এখানেই থাকবো, অবশ্য তোমাদের যদি আপত্তি না থাকে। ও মা, আপত্তি হবে কেন? থাকো না যতদিন খুশি, এটা তো তোমারও বাড়ি। রিনার চোখ পিটপিট, যেন মাপতে চাইছে ননদের সিদ্ধান্তের গভীরতা। হাসি মুখেই বলল, কিন্তু তোমার ছেলে মেয়ের স্কুলের কি হবে? এ চিন্তাটা ভাস্বতীর মাথায় আগে আসেনি। কেন আসেনি? টেনশনে কি মানুষের বুদ্ধিভ্রংশ হয়? ছেলে মেয়ে দিব্যি স্কুল বাসে চলে যেত টালিগঞ্জে, কিন্তু এখন পাইকপাড়া অবধি কি আসবে? মনে হয় না। নর্থ ক্যালকাটায় বোধহয় আসে না বাস। তবে ঠিক এই মুহূর্তেই অবশ্য সমস্যাটা নেই। সদ্য সদ্য স্কুলের পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোতে এখনো 10-15 দিন। ক্লাস শুরু হবে আরও দিন 7 পরে। এর মধ্যে কি কোনো একটা সমাধান বেরোবে না? ভাস্বতী উদ্বেগটা প্রকাশ করল না, নিচু গলায় বলল,
সে ভাবনা আমার করা আছে। কাছেই তো মেট্রো রেল, একটু তাড়াতাড়ি বেরিয়ে মেট্রো ধরে ওদের স্কুলে পৌঁছে দেব। আবার অফিস থেকে ফেরার সময় যা তাই হয় নাকি? রোজ রোজ দুজনকে ট্যাকে করে নিয়ে যাওয়া ফেরা পারবে? পারতেই হবে, উপায় যখন নেই। মুনিয়ার 3:30 স্কুল ছুটি হয় না? সে তোমার জন্য 5:30 6টা অবধি বসে থাকবে? বাচ্চাদের কিন্তু খুব কষ্ট হবে। তাছাড়া ওদের স্কুলও তো মেট্রো স্টেশনের গায়ে নয়, অনেকটা হাঁটা। ভাস্বতীর চোখ হঠাৎ জলে ভরে এলো, নাক টানল জোরে জোরে, চশমা খুলে দু চোখের কোল মুছল। বাপ যদি চণ্ডাল হয়, ছেলে মেয়েদের কষ্ট পেতেই হবে। হাঁটুতে মুখ গুজে ভাস্বতী বলল, তেমন হলে ওই স্কুল ছাড়িয়ে দেব। দাদার তো এদিকে অনেক জানাশুনো, কাছাকাছি কোনো স্কুলে ভর্তি করে দিতে পারবে না দাদা? তুই আবার বড্ড বেশি বেশি ভাবছিস। ভাস্কর চঞ্চল মুখে উঠে দাঁড়িয়েছে, অস্থির পায়ে পায়চারি করতে করতে আর একটা সিগারেট ধরালো। আমি কি একবার রণজয়ের সঙ্গে কথা বলবো? লাভ নেই দাদা, শুধু শুধু মান খোয়ানো। তা বলে চুপ করে থাকবো? ভাস্কর ঝাঁ করে তেতে গেল। মগের মুলুক নাকি, যা ইচ্ছে তাই করবে? বিয়ের 2 মাস 4 মাস পরে হলে না হয় কথা ছিল, বিয়ের 11 বছর পরে দুটো বাচ্চা হয়েছে। এই সময় এরকম ইল্লুতে পানা সে করে কোন সাহসে? আমার বোনের সঙ্গে মিসবিহেভ করেছে। আই ওয়ান্ট অ্যান এক্সপ্লানেশন ফ্রম হিম। আমার বোনের গায়ে হাত তুলেছে। আই শ্যাল টিচ হিম আ লেসন। ভেবেছেটা কি? ভেবেছেটা কি? রাগলে দাদার হিতাহিত জ্ঞান থাকে না, ভাস্বতী জানে। মাত্র 42-এ দাদার রক্তচাপ চড়ার দিকে, নিয়মিত ওষুধ খায়। নার্ভাস গলায় ভাস্বতী বলল, আহ দাদা, আস্তে, শান্ত হ, বাইরে বাচ্চারা সব শুনছে। শুনুক, আমি যদি রণজয় মিত্তিরের ঘেঁটি ধরে এনে তোর কাছে ক্ষমা চাওয়াতে না পারি, আমার নামে তুই কুকুর পুষবি। তুমি যে দেখছি শিশুদেরও বাড়া হয়ে গেলে। সবে তো এলো, ব্যাপারটা একটু থিতোতে দাও না। বুলুকে একটু একা থাকতে দাও। রিনা ঝেঁজে উঠে টানল স্বামীকে। এখনই লঙ্কাকাণ্ড না বাঁধিয়ে যাও, একটু বাজার ঘুরে এসো তো। বুবলুটা মাংস ভালোবাসে, ওর জন্য একটু মুরগি নিয়ে এসো, আর মুনিয়াটার জন্য মিষ্টি দই। ভাস্কর তবু ফুঁসছে, তুই আর একদম ফিরে যাবি না বুলু। তোর দাদা যতদিন জিন্দা আছে দেখি তোকে কে অসম্মান করে। আজ থেকে বুবলু মুনিয়ার ভাড়ও আমার। ভাস্বতী এবারে সত্যি সত্যি কেঁদে ফেলল। এইটুকুই তো চায় মানুষ, একটু সহানুভূতি, একটু বোঝাপড়া, একটু ভালোবাসা। এটুকুও দিতে মানুষ যে কেন এত কৃপণ হয়। ভাস্কর চলে গেছে বাজারে, রিনা রান্নাঘরে। হিমানি কাঁপা কাঁপা গলায় মেয়েকে বললেন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাস্বতী শূন্য চোখ তুলে তাকালো। কি ঠিক হয়ে যাবে মা? তোমার জামাই বদলে যাবে, মদ খাওয়া ছেড়ে দেবে, সন্দেহবাতিক ঘুচে যাবে? আরে বাবা, ঘটি বাটি একসঙ্গে থাকলেও ঠোকাঠুকি লাগে, আবার মিলেও যায়। তুই দেখিস, সে যদি কোনো অন্যায় করে থাকে ঠিক ভুল বুঝতে পারবে। কি সরল ধারণা! জীবনের প্যাচপোচ কিছুই বোঝে না মা। ভাস্বতী নিজেকে অন্যমনস্ক করতে চাইল, যদি কষ্টটা কমে। কান পাতল বারান্দায়, ফটাফট শব্দ হচ্ছে, ক্যারাম খেলছে বাচ্চারা। মালতীকে কি যেন বলছে রিনা, বোধহয় নতুন করে মশলা বাটার কথা। ঘরের দেয়ালে চোখ বোলালো ভাস্বতী। কতকালের বাড়ি, প্রায় 30 বছর হয়ে গেল, এখনো দেয়াল, মেঝে, সিলিং কি ঝকঝকে। বাড়িটার ভারী যত্ন করে দাদা। ভাস্বতীর যাদবপুরের ফ্ল্যাটের অত ভালো প্লাস্টিক পেন্ট 6 বছরে মলিন হয়ে গেল, শুধু অনাদরে, শুধু অবহেলায়। 1000 বার রণজয়কে বলেছে, রঙের মিস্ত্রি ডাকো, কলি ফেরাও, মোটে আমলই দেয় না। ঘরের কোন দিকেই বা তাকায়? রান্নাঘরের টাইলস ফেটে ফেটে যাচ্ছে, বাথরুমের নর্দমা কথায় কথায় বন্ধ হয়ে যায়, গ্রিলের চটা উঠে কেমন খসকুটে মার্কা হয়ে গেছে, ব্যালকনির দরজার ছিটকিনি সেই কবে থেকে খারাপ। একটা দিকেও কি রণজয় নজর দিয়েছে কখনো? বলতে গেলে প্রমোটারের দোহাই পারে, শালা ভুসি মাল দিয়েছে, তাপ্পি তাপ্পা দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই তো, তাপ্পি তাপ্পা দিয়ে কোনটাই বা চলে? সম্পর্ক, সংসার, অফিস দুজনেই করবে,
অথচ জোয়াল টানতে হবে একজনকে, দশভুজা হয়ে, ঘরেও বাইরেও। কেন, ভাস্বতীর অফিস কি অফিস নয়, ছেলে খেলা? বাবুর কাজের মধ্যে কাজ, সপ্তাহে 2 দিন বাজার করা, মাসে 1 দিন ইলেকট্রিক বিল, বছরে 1 দিন কর্পোরেশনের ট্যাক্স। পরের 2টো কাজ তো অফিসের বেয়ারাকে দিয়েই করিয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠে ঝাড়া 1টি ঘন্টা, চোখের সামনে খবরের কাগজ খুলে বসে রয়েছেন। এই মুখের কাছে চা ধরে দাও, এই সিগারেটের প্যাকেট এনে দাও, এই অ্যাস্ট্রে খুঁজে দাও। বলিহারি জীব। সীতার মা সব রাঁধলে চলবে না, ভাস্বতীকেও রোজ একটা করে পদ করতে হবে, করতেই হবে। ভাস্বতী যেন দাসীবাদী, তার কাজ নাকে দড়ি দিয়ে সকাল থেকে শুধু ছোটা আর ছোটা। রান্নাঘরে যাও, ছেলে মেয়েকে তৈরি করো, নিজে তৈরি হও। মাসে কটা দিন ঠিক টাইমে অফিসে পৌঁছতে পারে ভাস্বতী? ছুটির পরই বা কদিন দেরি করে ফিরেছে। কার ভরসায় হাঁ করে বসে থাকে বুবলু, মুনিয়া? বাবা না মা? কে তাদের সন্ধেবেলা পড়তে বসায়? কে তাদের স্কুলে ছোটে, ডাক্তার বুদ্ধি করে? মাস পয়লা ঘরে কিছু টাকা ফেলে দিয়েই বাড়ির কর্তার দায়িত্ব শেষ। সেই যে আল্লাহর নামে অফিসে বেরিয়ে গেলেন, আড্ডা মেরে ফিরলেন রাত দুপুরে। মনে হলো তো সন্ধেবেলা এলেন কোনোদিন সংসার ধর্ম করতে নয়, বউয়ের উপরে গোয়েন্দাগিরি করতে। নাক কুঁচকে মুখ ভেটকে বসে রইলেন, নয়তো বোতল খুললেন ছেলে মেয়ের সামনেই। শুধু মেজাজ বিকার আর অত্যাচার, এর নাম সংসার। একেই টিকিয়ে রাখতে প্রাণপাত করে মানুষ। অসহ্য অসহ্য, ঘেন্নার আর ঘেন্না। দিনটা বড় বিস্বাদভাবে কেটে গেল। সকালে যে প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ভাস্বতী, তা এখন অনেকটাই সয়ে গেছে। সারাদিনে আর কেউ তেমন জেরা করেনি। দিব্যি মুরগি রেঁধে হই হই করে খাওয়া হলো দুপুরে, যেন কিছুই হয়নি। যেন প্রতিবারের মতোই ভাস্বতী ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে কটা দিন। 2-4 ঘন্টা যেতেই বুবলু, মুনিয়াও অনেক স্বাভাবিক, খেলছে, হাসছে, ছুটছে। বিকেলে মামার সঙ্গে টালা পার্কের দিক থেকে বেরিয়েও এলো। সন্ধেবেলা ভাস্করের বন্ধু কমলদা আর মল্লিকা বৌদি এলো। তাদের সামনেও কিছুই হয়নি এমন মুখ করে হাহা হিহি হলো খুব। তবু ভাস্বতী টের পাচ্ছিল কোথায় যেন তার ছিঁড়ে গেছে। এবারের আশাটা তার অন্যবারের মতো নয়। তাই কি অতি স্বাভাবিক ব্যাপারও কেমন চোখে ঠেকে। মনে হয় বুবলু, মুনিয়ার স্বচ্ছন্দ ভাবটা বানানো, দাদা বৌদির উচ্ছলতাও মেকি। সবই বুঝি ভাস্বতীকে সান্ত্বনা দেবার জন্যে। এলোমেলো ভাবনাগুলো বেথুপ করে দিচ্ছিল ভাস্বতীকে। রাত্রে বিছানায় শুয়ে অন্ধকারে নিজেকে হাতড়াচ্ছিল ভাস্বতী। নিজের বর্তমানকে খুঁড়ছিল, অতীতকে উল্টাচ্ছিল, খুঁজছিল ভবিষ্যৎকে। বর্তমান তার চেতনার মতোই ভোঁতা হয়ে আছে এখন। ভবিষ্যৎ রাতের অন্ধকারের মতো অজানা। বারবার শুধু ঝলসে ওঠে অতীত। এই তো সেদিন রণজয়ের সঙ্গে প্রথম দেখা হলো। সেই যে বাবা মাকে নিয়ে রাজগিরে যাচ্ছিল ভাস্বতী। বখতিয়ারপুরে ট্রেনের কামরায় কবছর হলো? 12 বছর, 1 যুগ। সময় এত দ্রুত ছোটে। দৃশ্যটা তো একটুও ঝাপসা হয়নি এখনো। নীল জিন্স পরেছিল রণজয়, সঙ্গে ঝকমকে টি শার্ট, চোখে 5 কোনা সানগ্লাস, গলায় ঝুলন্ত দামি ক্যামেরা। পাটনা বেরিয়ে ফিরছিল রণজয়, সঙ্গে মামাতো ভাই প্রলয়। দুজনে রাজগীর ঘুরে বুদ্ধগয়ায় যাবে। রণজয় তখন যেমন কথায় ওস্তাদ, তেমনি হাঁটা চলায় স্মার্ট। বাবা মার সঙ্গে 5 মিনিটে ভাব জমিয়ে ফেলল। এই ভাস্বতীদের ওয়াটার বোতল নিয়ে জল ভরতে ছুটছে। এই 2 হাতে ভার ব্যালেন্স করতে করতে চা আনছে। কখনো বা বাবার পাশে বসে রাজনীতি, খেলাধুলা আর ট্রেনের সময়ানুবর্তিতা নিয়ে ঝাঁঝালো মতামত জাহির করে চলেছে। প্রলয়টা চিরকালের মুখচোরা, এখনো যা তখনও তাই। সমবয়সী পিস্তুত ভাইয়ের লেজুরটি হয়ে বসে আছে সারাক্ষণ। তখনই কি প্রেম হয়েছিল তাদের মধ্যে?
মুগ্ধ তো তখনও ভাস্বতী হয়নি, উল্টে একটু যেন ওপর পড়া মনে হয়েছিল রণজয়কে। মনে মনে রণজয়কে তখন কি বলেছিল ভাস্বতী তাও মনে আছে, চালিয়াত। তবে হ্যাঁ, রণজয়ের হাবে ভাবে মজাও লাগছিল মাঝে মাঝে। 23-24 বছর বয়সে যেমনটা লাগে আর কি। মনে হচ্ছিল রণজয়ের মধ্যে একটা ছেলে মানুষও যেন ঘাপটি মেরে আছে, অনেকটা যেন তার ফেলে আসা কলেজের সহপাঠীদের মতো। প্রলয়ের সঙ্গে ভাস্বতী 2 মিনিট কথা বলেছে কি বলেনি, অমনি কায়দা করে ভাইকে হটিয়ে তার পাশে বসে পড়ল রণজয়। কি ম্যাডাম, ওর সঙ্গে ফিসফিসানি কেন? আমার সঙ্গেও হোক। বলুন কি বলবেন? ভাস্বতীও সঙ্গে সঙ্গে মরালির মতো গ্রীবা তুলেছে। আগে শুনি ওর সঙ্গে কি কথা হচ্ছিল। কি আর কথা, এমনি এখানকার লোকালিটি নিয়ে। আপনার ভাই তো এদিকটা বেশ ভালো চেনে। আরে দূর দূর, ও মহাগুলবাজ। পাটনার ছেলে তো, তাই শো করে যেন গোটা বিহার সম্পর্কে অথরিটি। আপনি আমায় জিজ্ঞাসা করুন, আমি আপনাকে এ অঞ্চলের 2000 বছরের ইতিহাস বলে দেব। তখন চাকরি করতে করতে কস্টিং পড়ছে রণজয়। বিক্রমাদিত্য মৌর্য বংশের রাজা না গুপ্ত বংশের? কাকে বিহার বলে, কাকেই বা সংঘারাম? কিভাবে ও অঞ্চলে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বিস্তার লাভ করেছিল, সব কিছুতেই সে সমানজ্ঞ। 2 মিনিট কথা বলতেই ধরা পড়ে গেল ভাস্বতীর কাছে। তাতেও লজ্জা শরমের বালাই নেই, মুচকি মুচকি হাসছে। শুধু প্রলয়কে ভাস্বতীর সঙ্গে কথা বলতে দেবে না বলেই। ভাস্বতীর কি সেদিনই রণজয়কে চিনে ফেলা উচিত ছিল? বোঝা উচিত ছিল রণজয় নিছক ছেলে মানুষ নয়, সে এক আদ্যন্ত ঈর্ষাকাতর পুরুষ, প্রবল অধিকার মত্ত এক আদিম পুরুষ। কিন্তু ভাস্বতী বুঝবেই বা কি করে? তার তো তখন রণজয়কে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। যে পুরুষ তাকে টানছে না, তার হাস্যকর আচরণে মজা লাগতে পারে, তার মনের গভীরে ঢোকার ভাস্বতীর কি দায়? কে তখন জানত ওই যুবকই একদিন তার নিয়তি হবে, বুবলু মুনিয়ার বাবা হয়ে ছাড়খাড় করে দেবে জীবনটা। রাজগীর পৌঁছে রণজয়রা আলাদা হয়ে গেল। কলকাতা থেকেই ভাস্বতীদের হোটেল বুক করা ছিল, সেখানেই উঠেছে তারা। একদিন নালন্দা পাওয়াপুরি বেরিয়ে এলো। রোজ উষ্ণকুণ্ডে স্নান করছেন হিমানি। বাবা মেয়ে সকাল সন্ধে হেঁটে হেঁটে টহল দিচ্ছে রাজগীর। দিন 4-5, 2 মক্কেলের আর টিকি নেই। হিমানি তো একদিন জিজ্ঞাসাই করে ফেললেন, হ্যাঁ রে বুলু, ছেলে দুটো কোথায় উবে গেল বলতো? ভাস্বতী ভুরু কুচকেছিল। কেন, তাদের দিয়ে তোমার কি দরকার? না, এইটুকু তো জায়গা, পথে ঘাটে কোথাও দেখা যায় না। ওরা 8-10 দিন থাকবে বলেছিল না? বলেছিল, হয়তো মন টেকেনি, চলে গেছে। হিস, সত্যি যদি তাই হতো। অন্ধকারে অস্থিরভাবে মাথা ঝাঁকালো ভাস্বতী। হয়তো তাহলে জীবনটা অন্যরকম হতো, হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হতো তার, আর এক খাতে গড়িয়ে যেত জীবন। সেই জীবন কি এর থেকেও বিশ্রী কিছু হতো? গলাটা শুকিয়ে গেছে। হাত বাড়িয়ে মশারির চালে ফেলা বেড সুইচ টিপতে গিয়ে বাহুমূলে টান অনুভব করল ভাস্বতী। মুনিয়া মাকে আঁকড়ে ধরে আছে। সন্তর্পণে ভাস্বতী ছাড়ালো মেয়ের হাত, আলো জ্বালালো। মা দিদিমার মাঝখানে ঠাসাঠাসি করে শুয়ে আছে মেয়ে, পাখার তলাতেও ঘামছে। ভাস্বতী আঁচল দিয়ে মেয়ের কপালটা আলগা মুছে দিল। অল্প কেঁপে উঠল মুনিয়া। ঘুমের ঘোরেই হাত বাড়িয়ে খুঁজছে মাকে। ও বাড়িতে ভাই বোন আলাদা ঘরে শোয়ে, তখনও কি এভাবে খোঁজে মুনিয়া ভাস্বতীকে? নাকি নিরাশ্রয় হওয়ার চোরা আতঙ্কে এমনটা করছে আজ? ঘুমন্ত মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাস্বতী। পালক পালক চোখের পাতা তীর তীর করে নড়ছে। টোপা টোপা গাল, জলপুতুলের মতো টুলটুল মুখটা, কি নিষ্পাপ! ভাস্বতীর বুকটা মায়ায় ভরে গেল। এই ফুলকেও কিনা রণজয়? হিমানি জেগে গেছেন। কি রে, বসে আছিস যে? ভাস্বতী সচকিত হলো। জল খাবো। মন খারাপ লাগছে? উত্তর দিল না ভাস্বতী। মশারি তুলে বেরিয়ে এলো। কোণে টুলে জগ রাখা আছে, ঢকাঢক ঢালল গলায়।
বেশ খানিকটা জল উপচে গেল মুখ থেকে, গড়িয়ে নামছে গলা বেয়ে। আবার ফিরেছে বিছানায়। আলো নেভাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল, আবার হাত কাঁপতে শুরু করেছে হিমানির। ঘুমোলে কাঁপুনি একেবারে থেমে যায়, জেগে উঠলেই শুরু হয়। কি বিচিত্র যে এই রোগ! মৃদুস্বরে ভাস্বতী জিজ্ঞাসা করল, তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ মা? খাই তো, তবু দিন দিন এত বাড়ছে, ডাক্তার কি বলছে? হিমানি চোখ বুঝলেন। হে রোগ আমার আর সারবে না বুলু। কে বলেছে সারবে না? কত বড় বড় স্পেশালিস্ট দেখাচ্ছে দাদা, কত নতুন নতুন বিদেশি ওষুধ বেরোচ্ছে। না রে, প্রবীণ ঠোঁটে শীর্ণ হাসি। তেমন রোগে ধরলে কারুর আর সারানোর সাধ্যই থাকে না। হোমিওপ্যাথি, কবিরাজি, অ্যালোপ্যাথি, কিছু কি কম হলো? কোনো উন্নতি দেখছিস? বাড়ছে তো বাড়ছেই। ভাস্বতী কথা না বাড়িয়ে আলো নিভিয়ে দিল। সত্যি তো, তেমন তেমন রোগে ধরলে তা থেকে সেরে ওঠা বড় কঠিন, শরীরেরও মনেরও। এক সময়ে এই মা কতই না শক্ত সমর্থ ছিল। পাড়ার দুর্গাপুজো, কালী পুজোয় ফল কাটা থেকে শুরু করে ভোগ রান্না সবেতেই মায়ের ডাক। আত্মীয় স্বজনদের বাড়ির কাজে কর্মে 7 হাতে খাটছে মা। বাবা তো সেই 8টার মধ্যে অফিসে বেরিয়ে যেত। তাসের আড্ডা সেরে ফিরত 9টায়। সংসারটাকে একা মাথায় তুলে রেখেছিল মা, অথচ তার মধ্যেই কিনা লুকিয়েছিল এই অক্ষম করে দেওয়া রোগের বীজ। ব্যাধি যখন ফুটে বেরোয়, মানুষের আগের রূপ যেন সম্পূর্ণ অচেনা হয়ে যায়। ভাস্বতীরও কি রণজয়ের আগের রূপটাকে কম অচেনা লাগে? কালো আধারে আবার ভেসে উঠেছে ছবি। বাবার সঙ্গে সিঁড়ি ভেঙে ভেঙে রাজগীরের পাহাড়ে উঠছে ভাস্বতী। 3 পোয়া পথ পার হয়ে হঠাৎ সিঁড়িতে ধপ করে বসে পড়লেন রমানাথ। নিঃশ্বাস নিতে পারছেন না, হৃৎপিণ্ডের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে মুখ, ঘামছেন দরদর করে। হিমানির মুখ ভয়ে কালো। ভাস্বতী কি করবে দিশা পাচ্ছে না। তখনই পাহাড় ফুঁড়ে দেবদূতের মতো আবির্ভূত হলো রণজয়। কি পরিশ্রম করে যে বাবাকে নামালো নিচে, ধরাধরি করে তাকে টাঙায় তুলে দিল। হোটেলে এসে ডাক্তার ডেকে আনলো। প্রায় সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যেতে তেমন গুরুতর কিছু একটা না বাবার। সকাল বিকেল বাবার খবর নিয়ে গেল রণজয়। বুদ্ধগয়া বাতিল করে তাদের সঙ্গে ফিরে এলো কলকাতায়। প্রায় অপরিচিত রমানাথের জন্য উদ্বিগ্ন সেই রণজয় পরশু রাতে বুবলুর জ্বর শুনেও ডাক্তারের কাছে না গিয়ে বোতল খুলে বসে গেল। মেলা ফ্যাচর ফ্যাচর করো না তো, তোমার ছেলে তুমি সামলাও। আরও কত বদল! কি পিপাসিত চোখে ভাস্বতীর অফিসের সামনে এসে অপেক্ষা করত রণজয়। তখন ভাস্বতীর নতুন চাকরি। রণজয়কে দেখে লজ্জায় মরে যেত। কি আকুল মুখে ভাস্বতীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল রণজয়ে। বিয়ের মুখে মুখে রণজয়ের মা বৌদিরা হঠাৎ একটার পর একটা বায়নাক্কা শুরু করলো। 37খানা নমস্কারই চাই, বরযাত্রীদের প্রাইভেট কারে করে আনতে হবে, লাক্সারি বাস টাস চলবে না। দাদা শুনে রেগে কাই রণজয়কে ডেকে বলেছিল, এমন করলে তো আর তোমাদের সঙ্গে কাজ এগোনো যাবে না। বুলুও এমন শ্বশুরবাড়ি পছন্দ করছে না। ভাস্বতীকে হারাতে হতে পারে, শুধু এই সম্ভাবনাতেই ভেঙে পড়েছিল রণজয়। বাড়ি গিয়ে মা বৌদিদের সঙ্গে ঝগড়া করেছিল। সেই রণজয় আজ ভোরে ভাস্বতী বেরিয়ে আসার সময় দড়াম করে দরজা বন্ধ করে দিল, এত জোরে যে আশেপাশের ফ্ল্যাটগুলোও বোধহয় কেঁপে উঠেছিল। না, বদল নয়, এটাই বুঝি রণজয়ের আসল রূপ। অন্য চেহারাটা ছিল রণজয়ের ভান। ভাস্বতী চোখ বুঝল, ঘুম আসছে না। শরীরে একটা অসহ্য জ্বালা জ্বালা ভাব, মাথার পিছনটা দপদপ করছে। উঠে গিয়ে একটু মাথায় জল দিয়ে আসবে? থাক, মা জেগে আছে, আবার একরাশ কৈফিয়ত দিতে হবে। পাশ ফিরল ভাস্বতী। সহসা প্রায় ভুলে যাওয়া এক তেতো ছবি হানা দিয়েছে মস্তিষ্কে। প্রথম বিবাহবার্ষিকীতে দীঘা গেছে দুজনে। শ্রাবণের সমুদ্র সেদিন বড় উত্তাল। অনর্গল ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে। কোমর জলে দাঁড়িয়ে আছে ভাস্বতী।
দুহাত দূরে কায়দা করে সিগারেট টানছে রণজয়। হাত নেড়ে ভাস্বতী ডাকল রণজয়কে। হাসছে রণজয়, এগোচ্ছে না। জলকে তার বড় ভয়। হঠাৎ এক প্রকাণ্ড ঢেউ আনমোনা ভাস্বতীর উপরে আক্রমণ হেনেছে। উল্টে পাল্টে পড়ে যাচ্ছিল ভাস্বতী। পাশ থেকে এক মধ্যবয়স্ক মানুষ ঘাবড়ে যাওয়া ভাস্বতীর কাঁধ চেপে ধরলেন। কোনো ক্রমে সামলে গেল ভাস্বতী। ভদ্রলোক পাড়ে এসে কথা বলছেন ভাস্বতীর সঙ্গে। এমনি কথা, কোত্থেকে এসেছে ভাস্বতীরা, কোথায় উঠেছে, ভবানীপুরে ঠিক কোন জায়গায় তাদের বাড়ি, এইসব। ভদ্রলোক ডাব কিনছেন, ভাস্বতীর দিকেও এগিয়ে দিলেন। আবার নেমে গেছেন জলে। এপাশে ওপাশে তাকালো ভাস্বতী। রণজয় নেই। দ্রুত হোটেলে ফিরে দেখল এর মধ্যেই স্নান সেরে নিয়ে রণজয় বিছানায় শুয়ে আছে টান টান। অবাক মুখে ভাস্বতী জিজ্ঞাসা করল, আমায় একা ফেলে চলে এলে যে? রণজয়ের মুখ থমথমে। একা কোথায়, তোমার তো ওখানে দোকা ছিলই। ভাস্বতী খিলখিল করে হেসে উঠল। হিংসে হয়েছে? ভদ্রলোক সত্যিই খুব ভালো গো, ব্যাচেলার মানুষ, খুব রসিক। থামবে তুমি? রণজয় চকিতে রুক্ষ। অন্য পুরুষের ছোঁয়া বুঝি বেশি মিঠে লাগে? ভাস্বতীর মুখটা নীল হয়ে গেল। 2-4 সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে ঢুকে গেল বাথরুমে। স্নান সেরে চুপ করে বসে আছে হোটেলের বারান্দায়। রণজয় পাশে এসে দাঁড়ালো। সরি স্বাতী, আমার তখন ওভাবে বলা উচিত হয়নি। হঠাৎ মাথাটা এত গরম হয়ে গেল। সেই শুরু। সেদিন প্রথম নেকড়ে বাঘটা উঁকি দিয়েছিল। ক্ষণিকের জন্যে থাবা দাঁত নখ দেখিয়ে লুকিয়ে পড়ল গোপন ডেরায়। ক্রোধটা ফিরে আসছে। দাঁতে দাঁত চাপল ভাস্বতী। এবারে রণজয়ের ওই নোখ, ওই থাবা চিরকালের মতো উপড়ে ফেলতে হবে। ভাস্বতীও দেখবে রণজয়ের কত তেজ। 7 দিনে খবরটা রাষ্ট্র হয়ে গেল অফিসে। টিফিনে শিখা এসে ধরল। হ্যাঁ রে, তুই নাকি আজকাল পাইকপাড়া থেকে অফিস করছিস? ভাস্বতী মুড়ি খাচ্ছিল। তেল মাখা মুড়ি, ঝাল ঝাল, বাদাম নারকেল ছড়ানো। অফিসে যাওয়ার আগে কোনো কালেই বেশি খেতে পারে না ভাস্বতী। দুপুর 12টা থেকেই পেট জ্বালা করে। বৌদি টিফিন দিতে যায়, নেয় না ভাস্বতী। অস্বস্তি হয়। হে তো এখন আর 1 দিন 2 দিনের ব্যাপার নয়, 12 মাসই চলবে। কদিন আর হাতের গোড়ায় টিফিন গুছিয়ে দেবে বৌদি? একদিন না একদিন বিরক্ত হয়ে যাবে না? নিজের জন্যে করে নেওয়া যায়, কিন্তু অন্যের রান্নাঘরে নিজের জন্যে ঢুকতে ইচ্ছে করে না। মা সক্ষম থাকলেও একটা কথা ছিল, স্বচ্ছন্দে মার কাছে আবদার করা চলত। ছেলে মেয়ে দুটোকে সারাদিন দেখছে বৌদি, এই না ঢের। এইসব ছড়ানো ছিটানো ভাবনার মাঝে শিখার প্রশ্নের গুরুত্বটা ঠিক বুঝল না ভাস্বতী। স্বাভাবিকভাবেই ঘাড় নেড়ে বলল, বাপের বাড়িতে আছি। হঠাৎ অসময়ে সেখানে? বারে, ছেলেমেয়ের পরীক্ষা হয়ে গেছে না, স্কুল বন্ধ, তাই কটা দিন ওদেরও মামার বাড়ি গিয়ে থাকা হয় না। ঠিক বলছিস? বরের সঙ্গে ঝগড়া করে চলে যাসনি তো? ভাস্বতীর স্নায়ু সজাগ হলো। তাদের এই ছোট্ট আধা সরকারি অফিসে সাকুল্যে জনা 40 লোক, 7-8টা মেয়ে, বাকি পুরুষ। মহিলা কর্মীদের ব্যক্তিগত জীবন নিয়ে সব পুরুষেরই অসীম কৌতূহল। অবশ্য মেয়েরাও পরচর্চায় পিছিয়ে নেই। এমতো অবস্থায় একটা বেফাস কথা কিভাবে পল্লবিত হবে তার নিশ্চয়তা আছে। শিখা তার পুরনো ঘনিষ্ঠ বন্ধু, অনেক মন প্রাণের কথা হয় দুজনের, কিন্তু আজ এই মুহূর্তে বুঝি মুখে কুলু পেটে রাখাই ভালো। সতর্ক স্বরে ভাস্বতী বলল, দূর, ঝগড়া হবে কেন? না, দীপ্তি অসীমা নিজেদের মধ্যে বলা বলি করছিল, কানে গেল তাই তোকে। কি বলছিল ওরা? তাহলে সত্যি ঝগড়া হয়েছে। শিখা চোখ সরু করল। সামনে খোলা টাইপ মেশিনে মুখ নামালো ভাস্বতী। বরের সঙ্গে ঝগড়া হলেই বুঝি শুধু মেয়েরা বাপের বাড়ি যায়? ক্রিসমাসের সময় পাইকপাড়াতে গিয়ে থাকিনি? শিখা কি বুঝলো কে জানে। উঠে দাঁড়িয়ে গোয়েন্দা চোখে ভাস্বতীকে দেখতে দেখতে বলল, তাহলে বোধহয় ওরা ভুল শুনেছে। ভাস্বতী কথা বাড়ালো না। ভাবছিল কোত্থেকে রটল কথাটা।
অফিসের কেউই তার বাড়ির কাছাকাছি থাকে না, থাকলেই বা কি ঘন্টা হতো। রাতে ঝগড়া হয়েছে, সকালে বেরিয়ে গেছে, লোকে টেরই বা পাবে কি করে? অফিস পিয়ন মধু টালা পার্কের দিকে থাকে, 2-3 দিন তার সঙ্গে দেখাও হয়েছে, কিন্তু সেই বা বুঝবে কি করে যে ভাস্বতী চিরকালের মতো চলে এসেছে? সূত্রটা খুঁজে পেতে অবশ্য সময় লাগলো না। ছুটির আগে টয়লেটে অসীমার সামনে পড়ে গেল ভাস্বতী। অসীমার সঙ্গে ভাস্বতীর তেমন খাতির নেই, দেখা হলে কুশল বিনিময় হয়, ব্যাস। ভাস্বতী বিশেষ পছন্দও করে না অসীমাকে, বড় বেশি বাচাল টাইপ, সিনিয়রদের সম্মান দিয়ে কথা বলে না। অসীমাই গায়ে পড়ে কথা শুরু করলো। তোমার বরের সঙ্গে তোমার কি হয়েছে গো ভাস্বতী দি? কিসের কি? লুকোচ্ছ কেন গো? সব জানি। অসীমার ঠোঁটে ফিচেল হাসি। তোমার বরের সঙ্গে কালকে দেখা হয়েছিল, অফিস থেকে কাল একটু বেরোতে দেরি হলো, বাসে উঠতে যাচ্ছি, তোমার বর ডাকলো। ভাস্বতীর ভুরু কুঁচকে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার মুখ নেই, অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। অসীমার হাসি বড় হলো। জিজ্ঞেস করছিল তুমি অফিসে রোজ আসছো কিনা, কখন এসেছো, কখন বেরিয়েছো। খুব ভেঙে পড়েছে মনে হলো। আহা, কেন এত যাতা দিলে গো? ভেঙে পড়েছে রণজয়? অভিনয়ে অভিনয়, ভাস্বতী সব বোঝে। উত্তর না দিয়ে চলে আসছিল ভাস্বতী। পিছন থেকে অসীমা বলল, রাহুল বলে ছেলেটাকে নিয়েই বুঝি গণ্ডগোল ভাস্বতী দি? সপাং চাবুক খেয়ে ঘুরে দাঁড়ালো ভাস্বতী। অমনি অসীমা গলা নামিয়েছে। আমি কি করে জানবো? তোমার বরের জেরা শুনে মনে হলো। জানতে চাইছিল রাহুল তোমার কাছে আসে কি না, এলে কখন আসে, কতক্ষণ থাকে। অসীমা কথা শেষ করল না, তবু যেন ফুরলো না কথাটা। ঘুরতেই থাকলো। ঘুরে ঘুরে কানে বাজছে ভাস্বতীর, ঝাঁঝা করছে কান, যেন লক্ষ ঝিঝি পোকা কলরোল তুলছে অফিস জুড়ে। সিটে এসে খানিকক্ষণ ঝুম হয়ে বসে রইল ভাস্বতী। ঘরে অপমান করে সুখ হয়নি, এখন অফিসে হানা দিচ্ছে রণজয়। আরও ছোট করতে চায় ভাস্বতীকে। রাহুল এখানে নেই, নাটকের দলের সঙ্গে শিলিগুড়ি গেছে। ফিরে যদি এসব কথা শোনে, কি ভাববে ছেলেটা? রাহুলের সঙ্গে ভাস্বতীর হৃদ্যতা বছর 2-এর। হঠাৎ একদিন অফিসের সামনে দেখা, ভাস্বতী চিনতেও পারেনি। কলেজের বান্ধবীর ভাই, সেই কবে ছোটটি দেখেছিল, মনে রাখা সম্ভব? রাহুল নিজেই যেচে পরিচয় দিল। তখন সবে চাকরি পেয়েছে রাহুল, ভাস্বতীদেরই বিল্ডিংয়ে, ইন্স্যুরেন্সে। লম্বা চোখা চেহারার প্রাণবন্ত ছেলে, ঝাঁকড়া দাড়ি, ঝাঁকড়া চুল, ফুটফুটে খই ফুটছে মুখে। দিদির খবর জানো তো? বরুণদার সঙ্গে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। না, ওয়াইল্ড লাইফ রিসার্চ নয় গো, বরুণদা সিএস। নাইরোবিতে জব ভাউচার পেয়েছে ঘ্যামচাক। তুমি এখন কোথায় আছো গো ভাস্বতীদি? হাই বাস, যাদবপুর। আমি তো ওদিকে প্রায় যাই। সেন্ট্রাল পার্কের একটা বাড়িতে আমাদের রিহার্সাল হয়। এই ভাস্বতীদি, ধোসা খাবে? পেট্রোল পাম্পের পাশের দোকানটায় দুর্দান্ত ধোসা করে, পেমেন্ট কিন্তু আমি করব, বড় বলে রং নেবে না। পরের শনিবারই খুঁজে খুঁজে বাড়িতে হাজির হলো রাহুল, প্রবল বর্ষায়, কাক ভেজা হয়ে। তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুখ মাথা মুছতে মুছতে পুরো জটাধারী সন্ন্যাসী হয়ে গেল। লজ্জা শরমের বালাই নেই। রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাখলে পাখলে খিচুড়ি খেলো ভরপেট, গলা ছেড়ে গান গাইল। সেই দিন থেকেই বুবলু মুনিয়া রাহুল মামার ফ্যান। যখনই আসে ভাগ্নে ভাগ্নির জন্য খেলনা, কমিক্স, চকলেট। হাহা করে হাসছে, নাটকের ডায়লগ শোনাচ্ছে, মুখাভিনয় করছে। বিটকেল বিটকেল সব ধাঁধা শেখাচ্ছে বুবলুকে। মুনিয়াকে নিয়ে চলছে অনন্ত লোফালুফি। কে বলবে রাহুল বুবলু মুনিয়ার আপন মামা নয়? রণজয়ের সঙ্গেও প্রথম পটেছিল খুব। ছুটির দিনে 7 সকালে রাহুল হাজির। ভাস্বতীদি, আজকের মতো বডি ফেলে দিলাম, রণদা কোথায়? বলতে না বলতেই রণজয়ের গলা শোনা যেত। এসে গেছো? গুড। ভাবছিলাম সারাদিন কিভাবে কাটাবো, হোক তাহলে। হোক। ব্যাস, অমনি দাবার বোর্ড বেরিয়ে গেল। গজ, ঘোড়া, বোড়ে, মন্ত্রী, নৌকা সজ্জিত হচ্ছে যুদ্ধের সাজে। পাশে বুবলু মুনিয়া, উৎসাহী দর্শক।
খেলা আবার এমনি এমনি হবে না, কিছু না কিছু বাজি ধরা চাই। হারলে তুমি চিকেন পকোড়া খাওয়াবে রাহুল, আপনি হারলে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে রণদা। বাজির খাওয়া তো পরের ব্যাপার, খেলতে খেলতেই হুকুম চলছে। গরম গরম আলুর চপ ভেজে দাও না সাথী। শুধু চপ নয় ভাস্বতীদি, সঙ্গে চাও। রান্নাঘর থেকে পরের পর খাদ্য আর পানীয় সরবরাহ চলছে। কাজকর্ম শিখেই উঠে গেল, দুপুরে নাওয়া খাওয়ার নামটি নেই। ৬৪ ঘরে চোখ গেথে বসে আছে দুই মহারথী। তার মধ্যেই চিৎকার শোনা যায় ঘন ঘন, আই তুমি চাল ফেরত নিলে কেন? কোথায় চাল ফেরত নিলাম রণদা, আমি তো নৌকা মুভ করিনি। টাচ তো করেছো, টাচ মানেই মুভ, তোমাকে ওই নৌকাটাই চালতে হবে। বারে, আপনি যে তখন বিশপ হাতে তুলে নামিয়ে রেখে ঘোড়ায় এগোলেন, সে পাস্ট ইজ পাস্ট, তুমি আপত্তি করনি কেন? এটা কিন্তু চোট্টামি হচ্ছে রণদা, নিয়ম দুজনের জন্য একই হওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে। রণজয় হঠাৎ উদার, বোধহয় বোর্ডে সৈন্য সামন্তের অবস্থা দেখেই। বাট দিস ইজ লাস্ট টাইম রাহুল, তবে ও চাল ফেরত নিয়েও তুমি জিততে পারবে না। দেখা যাক। আবার দুই যুযুধান প্রতিপক্ষের লড়াই শুরু হলো। ক্ষণ পরেই রাহুলের অট্টহাসি, নয়তো রণজয়ের হেরে গলা। ভাস্বতীদি ভাস্বতীদি, রণদা মাত, দেখে যাও সাথী, তোমার ভাইকে কেমন পেরে ফেলেছি, হাই টাকা ফেলো টাকা ফেলো। দুজনের গলাতেই হালকা মজা, দুজনের কথাতেই সহজ বন্ধুত্বের সুর। ভাস্বতীর ফ্ল্যাট কি আলো বাতাসেই না ভরে থাকতো তখন দিনভর। হঠাৎ কোনো এক সকালে এসে ধুয়ো তুলল রাহুল। খাবার দাবার প্যাক করে বুবলু মুনিয়া সহ নাচতে নাচতে বেরিয়ে পড়েছে রণজয় আর ভাস্বতী। চিড়িয়াখানা, নিকো পার্ক, বোটানিক্যাল গার্ডেন। গঙ্গাবক্ষে বেসুরো গান ধরেছে রণজয়ে। নৌকার খোলা পাটাতনে বসে ধাই ধপাধপ সঙ্গত করছে রাহুল। তালি দিচ্ছে বুবলু মুনিয়াও। রণজয়ের সঙ্গে গলা মেলানোর বৃথা চেষ্টা করে চলেছে ভাস্বতী। ঘুরন্ত নাগরদোলায় রণজয়ের হাত চেপে ধরেছে নার্ভাস রাহুল। তার সন্ত্রস্ত মুখ দেখে হাসিতে লুটিয়ে পড়েছে ভাস্বতী। পাঁচজনে মিলে যেন এক উজ্জ্বল রঙিন কোরাস। কটা দিনই বা টিকল ছবিটা? 1 বছর, 1.5 বছর? কি দ্রুত পাল্টাতে শুরু করলো দৃশ্যপট। ক্রূর সন্দেহপ্রবণ এক রণজয়ে ভেসে উঠল ক্রমশ। সন্দেহের স্বভাব তো রণজয়ের ছিলই, চিরটা কাল ছিল। দীঘায় একদিনের ক্ষণিক বিস্ফোরণ ভাস্বতী তো ভুল হয়েছিল, রণজয় তাকে ভুলতে দিল কই? মাঝে কটা বছর একটু সহ্যের মধ্যে ছিল, এই যা। সন্দেহের বশে কি না করেছে রণজয়। নতুন ফ্ল্যাটে উঠে আসার পরে ছোটখাটো একটা আড্ডা জমেছিল বাড়িতে রণজয়ের বন্ধুদের। তাস দাবা চলতো, গল্পগুজব হতো, মদ্যপানের আসরও বসত মাঝে মাঝে। এসব আড্ডায় যা হয়, 2-4 জনের বেশ মুখ আলগা ছিল। ছুটছাট আদি রসাত্মক রসিকতা করত ভাস্বতীর সঙ্গে। ঠোঁটে একটু ভালো করে ক্রিম ঘষ ভাস্বতী, অমন তুলতুলে ঠোঁট দুটো শালা রণজয়টা যা খইয়ে দিল। হে, আমার গালে তো আর ঠোঁট ছোঁয়াবে না, দাও এই তাসটাতেই। কিংবা হয়তো, চাই চিনি লাগবে না ভাস্বতী, তোমার আঙুলটা ডুবিয়ে দিও, তাতেই হবে। দিব্যেন্দু নামের বন্ধুটা কেমন চাষারে টাইপ ছিল। 2 পেগ পেটে পড়লেই ভাস্বতীকে গিন্নি গিন্নি বলে ডাকা শুরু করত। সবই নিছক ঠাট্টা, তাতেই ভয়ানক রেগে যেত রণজয়। তার ধারণা এ সমস্তই পরকীয়ার পূর্বাভাস। কায়দা কানুন করে নিজেই রণজয় আড্ডাটা ভেঙে দিল। শুধু কি তাই, কচিত কখনো সামাজিক অনুষ্ঠান ছাড়া বন্ধু বান্ধবের বাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেল। নিজে যেখানে খুশি যাবে, যখন খুশি ফিরবে, কিন্তু ভাস্বতীকে অফিস থেকে ঠিক সময়ে ফিরে বাড়িতে থাকতে হবে, এটাই রণজয়ের আইন। তাও যথাসম্ভব মেনে নিয়েছে ভাস্বতী। সংসার করতে গেলে মেয়েদের অনেকটাই ছাড়তে হয়, তবু কি নিস্তার আছে? বছরে একদিন অফিসের পিকনিক গেছে ভাস্বতী। রণজয়ে 3 দিন গুম। জ্বরে কোঁকো করছে ভাস্বতী। অফিসের কোনো পুরুষ কলিগ দেখতে এলো, অমনি জেরা শুরু। কেন এলো? অতক্ষণ ধরে কি গুজগুজ করছিল? অসুস্থ লোককে দেখতে এসে অত হাসছে কেন? এমন সংশয়ী মানুষ কদিন মুখোশ পরে থাকবে? কদিন হজম করবে রাহুলকে?
অফিস থেকে রাহুলের নাটক দেখতে গেছে ভাস্বতী। ফিরতে বোধহয় 9:30 বেজেছে। বাড়িতে দাপাচ্ছে রণজয়। রাহুলের সামনে ভালো মানুষটি, কিন্তু আড়ালে আড়ালে বক্র হচ্ছে ভাষা। ভেবেছোটা কি? ছেলে মেয়ে সংসার ফেলে ওই ছোকরার পেছনে অত লাল করে ছুটে বেড়াচ্ছ কেন? পুজোর সময় শাড়ি দিল রাহুল, অতি সাধারণ শাড়ি, সিনথেটিক। কেন দিল? কোন সুবাদে দিল? ভাই, সারাক্ষণ ঢলাঢলি করছো দুজনে, আবার ভাই মারাচ্ছ। তর্ক করবে না, চড়িয়ে দাঁত ফেলে দেবো। ছেলেমেয়ের সামনে এই অপমান কাহাতক বরদাস্ত করা যায়? অন্যায় শাসনই বা শুনবে কেন ভাস্বতী? শেষ দিনের লড়াইটাও রাহুলকে নিয়েই। কেন মুনিয়াকে অত দামি ডান্সিং ফ্রক কিনে দিয়ে গেল রাহুল? সব আমি জানি, সব টের পাই। রাহুলের সঙ্গে সম্পর্ক তোমার 2 বছরের। মিথ্যে কথা, লাই ড্যাম লাই। পুরনো আশনাই ঘরে ঢোকানোর জন্য ভাই বোনের ক্যামোফ্লেজ নেওয়া। আমাকে এত বোকা ভাবো? আমার রং কালো, তোমার রং কালো, মুনিয়া কি করে এত ফর্সা হলো? তোমার রাহুলের মতো? এ কথাও বলেছে রণজয়। রাগেই বলুক আর হিংসেতেই বলুক আর নেশাতেই বলুক, বলেছে তো। এ কি শুধু সন্দেহ? মনের কোণে সূক্ষ্ম একটা অবিশ্বাস ঘাঁটি গেড়ে না বসলে কোন স্বামী এ কথা উচ্চারণ করতে পারে? এরপরে আর কত অসম্মান করতে চায় রণজয়? শুনলেন সুচিত্রা ভট্টাচার্য রচিত ধূসর বিষাদ উপন্যাসের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।